প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বললেন প্রধানমন্ত্রী। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার সুপারিশ, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয়। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয়, দুর্নীতি ও লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 3টি বিষয়ে জোর দেওয়া হয়েছে: নিম্ন আয়ের মানুষকে সামাজিক সুরক্ষা দেয়া, অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা শুধু সচলই নয়, বেগবান করা। রবিবার সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐক্যমত দ্বিমত হয়েছে, কিন্তু দেশের মানুষের সামনে তারা একটি আশা তুলে ধরতে পেরেছেন। সংসদ নেতা বলেন, গত 17 বছরে দেশের উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছিল। মূল্যস্ফীতির কারণে কি হয়েছে জনগণ তা টের পেয়েছে। তিনি বলেন, তার সরকার সংকটের কথা অস্বীকার করতে চান না, আবার এটিকে অজুহাত বানাতে চান না। সংসদ নেতা বলেন, পুনরুদ্ধার, উৎপাদন এবং পুনর্গঠন, এই 3 কৌশলে অর্থনীতিকে বাস্তবায়ন করতে চায় তার সরকার। কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতিকে চাঙ্গা রাখতে যা করার জন্য যা প্রয়োজন তাই করবে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীকে বেশ কিছু প্রস্তাবিত কর কমানোরও অনুরোধ জানান সংসদ নেতা। সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনে সংসদের ভিতরে এবং বাইরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ নেতা। যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সংসদে দেয়া দীর্ঘ 1 ঘন্টার ভাষণে তিনি অপচয়, দুর্নীতি ও লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে প্লাবিত নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। পানি বাড়ার সাথে সাথে জেলার 36টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমা ছুঁয়ে এখন 23 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার সবকটি নদ নদীর পানি সমতলে হুহু করে বাড়ছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা, নষ্ট হচ্ছে মৌসুমী ফসল। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও
তিস্তা পাড়ের মানুষ রয়েছে বন্যা আতঙ্কে। এছাড়া সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা এবং চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি বাড়ার সমান্তরালে নদীর তীরবর্তী জেলার অন্তত 36টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। হুমকিতে গ্রামীণ কাঁচা পাকা সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরবাড়ি হারানো মানুষ এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত 29 জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাবি করেন, পাকিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান চালিয়েছে ইসলামাবাদ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা ও কুনার প্রদেশে 3টি লক্ষ্যবস্তু ধ্বংস করে পাক বাহিনী। এই ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান সরকার তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকেই দায়ী করে আসছে। একদিন আগে গুলি ও বিস্ফোরক সজ্জিত হামলাকারীরা পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচিতে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের আঞ্চলিক সদর দফতরে হামলা চালায়। এতে পাকিস্তানের 3 সেনা সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 3 হামলাকারী নিহত এবং আরেকজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যায় 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।